জুলাই আগস্ট গণহত্যা মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে পলাতক 10 আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে অনুরোধ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনাল কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই তথ্য জানায় চিফ প্রসিকিউটর। এবার কোথায় পালাবেন ওবায়দুল কাদের? জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। সেই তালিকায় আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। সেই তালিকায় আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। একটি নীরব যুদ্ধ চলছে, কূটনৈতিক সামরিক অদৃশ্য। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি কক্ষে প্রফেসর মোহাম্মদ ইউনুস, এই গল্পের নায়ক, তার টেবিলে ছড়িয়ে থাকা দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে তাকিয়ে। তিনি জানেন নরেন্দ্র মোদী বাংলাদেশের সামরিক উত্থান ঠেকাতে একের পর এক কূটচাল চালছেন, কিন্তু প্রফেসর ইউনুস নতুন পথে হাঁটছেন। চীন ও তুরস্কের সঙ্গে হাত মিলিয়ে তিনি বাংলাদেশকে একটি সামরিক শক্তিতে রূপান্তর করছেন। এটি একটি রাজনৈতিক থ্রিলার, যেখানে মোদীর ইটের জবাবে প্রফেসর ইউনুসের পাথর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বদলে দেবে। চীন, পাকিস্তান ও তুরস্কের সাথে বাংলাদেশ যদি হাত মিলিয়ে শক্তিশালী হয়ে ওঠে, তাহলে ভারতের নরেন্দ্র মোদীর কাছে সেটা হয়ে যাবে কাটাগায়ে নুন সুইটারের মতন। কারণ বাংলাদেশ ভারতের কাছে কোনো দিক থেকেই ঠেকা নাই, উল্টো ভারত বাংলাদেশের কাছে ঠেকা আছে। এই কারণে নরেন্দ্র মোদী কখনোই চায় না বাংলাদেশ একটু সামরিকভাবে শক্তিশালী হয়ে উঠুক। আর যদি বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হয়ে ওঠেও, তাহলে ভারতের নরেন্দ্র মোদী পড়ে যাবে মাইনকের সিফায়। অন্যদিকে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ গণহত্যাকারীদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ডক্টর ইউনূস পদক্ষেপ নেওয়াতে হাতে নাতে ধরা পড়েছেন ভারতে ওবায়দুল কাদের এবং কাউয়া কাদের। দর্শক, এই বিষয়ে ভিডিওর শুরুতে দেখছেন শিরোনাম কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। আর হ্যাঁ, আজকে সম্পূর্ণ ভিডিও না টেনে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। দর্শক, আসুন এবার আমরা দেখে আসবো গণহত্যাকারী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের। তার আগে দেখে আসবো আমাদের বাংলাদেশ আগামীতে কিভাবে উন্নত হবে এবং সামরিকভাবে শক্তিশালী হবে। ঢাকার সন্ধ্যা, ধানমন্ডির রাস্তায় হলুদ আলোর ঝলকানি, যেন শহরটি নিজেই একটি নতুন যুগের প্রতীক্ষায় মগ্ন। বাতাসে পদ্মার ঢেউয়ের মৃদু স্পন্দন, আর দূর থেকে ভেসে আসছে মসজিদের আজানের সুর। কিন্তু এই শান্তির মাঝে একটি নীরব যুদ্ধ চলছে, কূটনৈতিক সামরিক অদৃশ্য। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি কক্ষে প্রফেসর মোহাম্মদ ইউনুস, এই গল্পের নায়ক, তার টেবিলে ছড়িয়ে থাকা দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে তাকিয়ে। তিনি জানেন নরেন্দ্র মোদী বাংলাদেশের সামরিক উত্থান ঠেকাতে একের পর এক কূটচাল চালছেন, কিন্তু প্রফেসর ইউনুস নতুন পথে হাঁটছেন। চীন ও তুরস্কের সঙ্গে হাত মিলিয়ে তিনি বাংলাদেশকে একটি সামরিক শক্তিতে রূপান্তর করছেন। এটি একটি রাজনৈতিক থ্রিলার, যেখানে মোদীর ইটের জবাবে প্রফেসর ইউনুসের পাথর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বদলে দেবে। 19 এপ্রিল 2025 ভারতের প্রভাবশালী নিউজ আউটলেট রিপাবলিক ওয়ার্ল্ড একটি বিস্ফোরক দাবি করেছে। বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল চীনে সফর করেছে। তাদের লক্ষ্য চীনের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি অর্জন এবং যৌথভাবে ড্রোন উন্নয়ন। এই খবরে ভারতের কূটনৈতিক মহলে তোলপাড়। মোদীর নেতৃত্বে ভারত বাংলাদেশের এই সামরিক উত্থানকে তাদের কৌশলগত আধিপত্যের জন্য হুমকি মনে করছে। রিপোর্টে বলা হয়, বাংলাদেশ তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন ক্রয়ের পাশাপাশি চীনের সহায়তায় AI ভিত্তিক স্বদেশী ড্রোন তৈরির পরিকল্পনা করছে। এই পদক্ষেপ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য ড্রোন শক্তিতে পরিণত করবে। মোদীর কূটচাল স্পষ্ট, তিনি বাংলাদেশকে ভারতের প্রভাবের কক্ষপথে আটকে রাখতে চান। গত 15 বছর ধরে ভারত কানেক্টিভিটি, জ্বালানি রপ্তানি, অবকাঠামোতে সহযোগিতা দিয়েছে, কিন্তু সামরিক সহযোগিতায় ইচ্ছাকৃতভাবে পিছিয়ে থেকেছে। মোদী ভেবেছিলেন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে নির্ভরশীল রেখে তাদের সামরিক উচ্চাকাঙ্ক্ষা দমন করা যাবে, কিন্তু প্রফেসর ইউনুস তার এই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন। প্রফেসর ইউনুস, এই গল্পের নায়ক, বাংলাদেশের সামরিক শক্তি জাগ্রত করছেন। চীনের সঙ্গে সামরিক প্রযুক্তি হস্তান্তর এবং ড্রোন উন্নয়নের চুক্তি তার দূরদর্শিতার প্রমাণ।
তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন, যা আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে নজির গড়েছে, ইতিমধ্যে বাংলাদেশের ভারত সীমান্তে সক্রিয়। চীনের সহায়তায় AI ভিত্তিক ড্রোন তৈরির পরিকল্পনা বাংলাদেশকে একটি আঞ্চলিক শক্তিতে রূপান্তর করছে। রিপোর্টে বলা হয়, চীনের নৌ ফ্রিগেট থেকে শুরু করে UAV উন্নয়ন, এসবের মাধ্যমে চীনা সামরিক দর্শন বাংলাদেশের সামরিক কার্যক্রমে প্রভাব বিস্তার করছে। প্রফেসর ইউনূসের এই পদক্ষেপ মোদির জন্য একটি কৌশলগত ধাক্কা। তিনি বুঝেছেন, সামরিক শক্তি ছাড়া কৌশলগত স্বাধীনতা অর্জন সম্ভব নয়। চীন ও তুরস্কের সঙ্গে এই জোট বাংলাদেশের প্রতিরক্ষা খাতে নতুন শক্তি সঞ্চার করছে। চীনের ব্যাপক পদ্ধতি, প্রযুক্তি হস্তান্তর, প্রতিরক্ষা ঋণ, রাজনৈতিক সমর্থন বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায়। রিপাবলিক ওয়ার্ল্ডের রিপোর্টে ভারতীয় নীতি নির্ধারকদের প্রতি হতাশা প্রকাশ করা হয়েছে। তারা বলছে, ভারত সামরিক সহযোগিতার ক্ষেত্রে পিছিয়ে পড়েছে, ফলে চীন ও তুরস্ক বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রভাব বিস্তার করছে। কিন্তু বাস্তবতা হলো, মোদির ভারতের প্রযুক্তিগত সীমাবদ্ধতা তাদের পথে বাধা। ভারত নিজেই রাশিয়া, ইসরায়েল, ফ্রান্স সহ বিভিন্ন দেশ থেকে অস্ত্র আমদানি করে। তাদের তেজস ফাইটার জেট 2009 সালে চালু হলেও 16 বছর পরও প্রথম ব্যাচের উৎপাদন সম্পূর্ণ হয়নি। এই দুর্বলতার কারণে মোদি বাংলাদেশকে অত্যাধুনিক প্রযুক্তি দিতে ব্যর্থ। অন্যদিকে চীন ও তুরস্ক বিশ্বের শীর্ষ অস্ত্র উৎপাদক। তুরস্কের ড্রোন প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত, চীনের প্রযুক্তি বিশ্বমানের। বাংলাদেশ এই দুই শক্তির সঙ্গে হাত মিলিয়ে নিজেকে একটি সামরিক হাবে রূপান্তর করছে। মোদির কূটচাল বাংলাদেশকে অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করে তাদের সামরিক উচ্চাকাঙ্ক্ষা দমন এখন ব্যর্থ। মোদির জন্য এটি একটি কৌশলগত বিপর্যয়। বাংলাদেশের ভারত সীমান্তে তুরস্কের ড্রোন সক্রিয়। চীনের প্রযুক্তি এলে বাংলাদেশ ভারতের চিকেন স্নেকের কাছে একটি নতুন শক্তি হয়ে উঠবে। ভারতীয় মিডিয়া এখন মোদির নীতি নির্ধারকদের দায়ী করছে। তারা বলছে, ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা নীতি পুনর্বিবেচনার প্রয়োজন। বাংলাদেশের সঙ্গে উচ্চ মূল্যের সামরিক সহযোগিতা, যৌথ মহড়া, প্রযুক্তি শেয়ারিং এর মাধ্যমে সম্পর্ক পুনরুদ্ধার জরুরি। কিন্তু প্রশ্ন হলো, মোদির কাছে কি আছে অফার করার? ভারতের প্রযুক্তি সীমিত, উৎপাদন ক্ষমতা ধীর, এমনকি পাকিস্তানের মতো প্রতিবেশীও তাদের থেকে এগিয়ে। প্রফেসর ইউনূস বাংলাদেশের সামরিক শক্তি জাগ্রত করছেন। চীনের সঙ্গে সামরিক প্রযুক্তি হস্তান্তর এবং ড্রোন উন্নয়নের চুক্তি তার কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রমাণ। তুরস্কের ড্রোন ক্রয় এবং চীনের সহায়তায় AI ভিত্তিক ড্রোন তৈরির পরিকল্পনা বাংলাদেশকে আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা দেবে। প্রফেসর ইউনূস কেবল প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করছেন না, তিনি বাংলাদেশের স্বাধীন পরিচয় প্রতিষ্ঠা করছেন। তিনি মোদির কূটচালের বিরুদ্ধে পাথর ছুঁড়ছেন, কূটনীতি আর প্রযুক্তির পাথর। ড্রোন শক্তি হিসেবে উত্থান বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি মুখ্য খেলোয়াড়ে পরিণত করবে। এটি কেবল সামরিক উন্নয়ন নয়, একটি জাতির স্বাধীনতার ঘোষণা। সন্ধ্যা গভীর হচ্ছে, ধানমন্ডির হলুদ বাতি নিভু নিভু, কিন্তু প্রফেসর ইউনূসের অফিসে আলো জ্বলছে পুরো দমে। তার চোখে ঘুম নেই, কেবল একটাই প্রতিজ্ঞা, বাংলাদেশ আর কারো ছায়ায় হাঁটবে না। তার কণ্ঠস্বর নীরব, কিন্তু শব্দের ওজন পারমাণবিক। চীন, তুরস্ক, বাংলাদেশ, এই নতুন ত্রিভুজ মোদির কৌশলকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এটি কেবল একটি সামরিক চুক্তির গল্প নয়, এটি একটি নতুন রাষ্ট্রনীতির শুরু। এই সেই অধ্যায়ের প্রথম পৃষ্ঠা, যেখানে বাংলাদেশ কেবল একটি মানচিত্র নয়, একটি নীতি, একটি শক্তি, একটি ঘোষণা। এই রাত, এই মুহূর্ত 8টা বেজে গেছে। ঢাকার বাতাসে এখন ইতিহাসের গন্ধ, আর প্রফেসর ইউনূসের চোখে ঝলসে উঠেছে একটি নতুন কৌশলগত সূর্য। 24-এর গণঅভ্যুত্থানের সময় পালাবো না করেও ঠিকই পালিয়েছেন ওবায়দুল কাদের। নিজে নিরাপদ আশ্রয় পালিয়ে গেলেও ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বাধীন দলের অনেক নেতাকর্মীকে ফেলে গেছেন চরম বিপদের মুখে। অপরদিকে বর্তমানে বেশ আরাম আয়েশেই দিন কাটাচ্ছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, এবার কোথায় পালাবেন ওবায়দুল কাদের? জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। সেই তালিকায় আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও। ইন্টারপোলের রেড অ্যালার্ট বা রেড নোটিশ হচ্ছে এমন একটি আন্তর্জাতিক সতর্কবার্তা, যার মাধ্যমে কোনো দেশ আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত বা পলাতক আসামিকে বিশ্বের অন্যান্য দেশে খুঁজে বের করার জন্য সহযোগিতা চায়। সদস্য রাষ্ট্রগুলো ওই ব্যক্তিকে খুঁজে বের করে আটক করে নিজ দেশে ফেরত পাঠাতে সাহায্য করে। রেড অ্যালার্ট সাধারণত তখনই জারি করা হয় যখন কোনো ব্যক্তি নিজ দেশের আইনে ফৌজদারি মামলার আসামি হিসেবে বিবেচিত হন এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকে। এই ব্যক্তি যদি দেশ ত্যাগ করে বা বিদেশে আত্মগোপনে যান, তখন তাকে আন্তর্জাতিকভাবে খুঁজে বের করতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়।
প্রক্রিয়াটি শুরু হয় সংশ্লিষ্ট দেশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো থেকে। বাংলাদেশে এই কাজটি করে থাকে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। বিদেশে পলাতক শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। এনসিবি সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে আদালতের আদেশ সহ প্রয়োজনীয় তথ্যাদি ইন্টারপোল সদর দপ্তরে পাঠিয়েছে। ইন্টারপোলের সদর দপ্তর সেটিকে যাচাই করে দেখে আবেদনটি বৈধ হলে রেড অ্যালার্ট জারি করবে, যা তাদের 195টি সদস্য রাষ্ট্রে নোটিশে পাঠানো হবে। এই নোটিশে আসামির ছবি, পরিচয়, অপরাধের ধরন এবং কোথায় তাকে খুঁজে পাওয়া যেতে পারে সে সম্পর্কিত তথ্য থাকে। সূত্র বলছে, ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে বসবাস করছেন। জানা গেছে, বর্তমানে তিনি DLF নিউ টাউন হাইটস প্লাজা। শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের এরা কখনোই আমাদের বাংলাদেশের উন্নত চায় নাই, চাইছে নিজের উন্নত। এই কারণে আজকে তাদের এই অবস্থা। তবে তারা হাজারো চেষ্টা করলে তারা আমাদের এই বাংলাদেশের মাটিতে কখনো ফাড়া দিতে পারবে না। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। আবারও নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।